তাহলে আজকে তোমাদের টপিক বা অধ্যায়ের নাম হইতেছে থিওরিজ অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের একদম পরিচিত একটা অধ্যায়ের নাম। তোমরা লিঙ্গুইস্টিক বইয়ের ভিতরে জেনে আসছো বা পড়েও আসছো। শুধু এখানে তোমাদের লিঙ্গুইস্টিকের এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের দুইটা অধ্যায় তোমাদের কাছে ইজি লাগবে। প্রশ্নগুলো একদম মানে সাধারণ কমন লাগবে, যে যেটা শিখে আসছো। দেখো, বিহেভিয়ারিজম থিওরিটা দেখো। বিহেভিয়ারিস্ট থিওরি প্রথম প্রথম ভাষা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্জনের ক্ষেত্রে প্রধান দৃষ্টিভঙ্গির মধ্যে একটা। এটা 19 শতকের শেষ এবং 20 শতকের প্রথম দিকে মনোবিজ্ঞানের প্রতি প্রতিক্রিয়া হিসেবে শুরু হয় এবং 20 শতকের প্রথমতে ভাষা শেখার গবেষণায় আধিপত্য বিস্তার করে। এটা হইতেছে আমি বিহেভিয়ারিজম থিওরির যে ব্যাকগ্রাউন্ডটা এটি একটু এখানে লেখা হয়েছে, নোটের ভিতরেও এটাই পাবা। এখন আমরা চলে যাব বিহেভিয়ারিজম থিওরির মেইন প্রিন্সিপাল বা প্রধান নীতিগুলা কি কি। এক নম্বর নীতি, হ্যাবিট। হ্যাবিট ফরমেশন। হ্যাবিট মানে কি? অভ্যাস গঠন। তুমি যা যা বলবা সেটাই শিশুরা কি করবে? বারবার বলার অভ্যাস গঠন করবে। হ্যাবিট ফরমেশন এক নম্বর কি? হ্যাবিট ফর্মেশন। স্টিমুলাস রেসপন্স। এটা কি তোমাদের জানা আছে? একটা উদ্দীপনা, হ্যাঁ একটা প্রতিক্রিয়া। তোমাদের কিন্তু আমি এটা একটা চিত্রে বা উদাহরণের মাধ্যমে দেখাইছিলাম। এটা তোমরা ওই ছবিটাও দিয়ে দিবা। ওই যে কুকুর, কুকুরের ছিল তো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ মনে আছে আছে। আচ্ছা, তাহলে স্টিমুলাস এবং কি রেসপন্স। তাহলে কোনটা আগে হয়? রেসপন্স আগে না স্টিমুলাস আগে? স্টিমুলেশন। কোনটা হবে? বৃষ্টি, হুমেরা, ভাই স্টিমুলাস নিতা? আগে হবে না? হ্যাঁ, স্টিমুলাস আগে হবে, পরে হবে রেসপন্স। কারণ তোমাকে আমি কোনো কিছু একটা দেওয়ার পরে তো তুমি প্রতিক্রিয়া জানাবা, তাই না? আগে স্টিমুলাস পরে জি। রেসপন্স। যাই হোক, 3 নম্বর, রেইনফোর্সমেন্ট অ্যান্ড রিপিটেশন। রেইনফোর্সমেন্ট কোনটা? প্রশংসা করা। এবং তারপর রিপিটেশন মানে হচ্ছে কি? পুনরাবৃত্তি করা। 4 নম্বর, এনভায়রনমেন্ট অর সারাউন্ডিং। এনভায়রনমেন্ট অথবা কি সারাউন্ডিং। কারণ শিশু কি ভাষা কি জন্মগতভাবে শিখে? না। তাহলে সেটা তার পরিবেশ বা চারপাশের মানুষের থেকে শিখে। তারপর হইতেছে সর্বশেষ হইতেছে কি? মিনিং। 5 নম্বর কি? মিনিং। তারপর মিনিং। হইতেছে 6 নম্বর কি? অ্যানালজি। অ্যানালজি। আচ্ছা, এইগুলো হইতেছে উদাহরণ। এখন এগুলো হইতেছে তোমার মেইন প্রিন্সিপাল, প্রধানীতি। এইগুলোর নাম মুখস্থ রাখতে হবে। তারপরে তুমি নিজের মতো করে এই উদাহরণ থেকে বা বৈশিষ্ট্যটাও মাথার ভিতরে ঢুকানোর পর তুমি নিজে থেকে তৈরি করেও দিতে পারবা ভাষাগুলো। দেখো, হ্যাবিট ফরমেশন 1 নম্বরটা আমরা ব্যাখ্যা করি। বিহেভিয়ারিস্ট তথ্যের মূল ধারণা সব ধরনের আচরণ অভ্যাস তৈরি করেই শেখা হয়। সব ধরনের আচরণ কিভাবে শেখা হয়? অভ্যাস তৈরি করে। তারা ভাষাকে একটা লিঙ্গুইস্টিক বিহেভিয়ার বা আচরণ হিসেবে দেখে। তাদের মতে ভাষা শেখাও ঠিক অন্য আচরণের মতো অভ্যাস গঠনের মাধ্যমে ঘটে। সুতরাং তারা মনে করে না শিশু ভাষা শেখার জন্য কোনো জন্মগত ক্ষমতা আছে। তোমরা কি এটা কি মনে করো যে শিশু, আমরা প্রথমেই প্রথম লাইনেই ভিতরে দেখে আসলাম বা প্রথম লাইনে বলা হয়েছে মূল তথ্যটা কি বিহেভিয়ারিস্ট থিওরির? সব ধরনের অভ্যাস। আচরণগুলো অভ্যাস তৈরি করে শেখা হয়। কারণ তুমি যেটা বলবা সেটাই তো শিশু বারবার অভ্যাস গঠন করবে, সেটা বলার বারবার পুনরাবৃত্তি করার চেষ্টা করবে। তাহলে বিহেভিয়ারিস্ট থিওরি অনুযায়ী বলা যায় না যে শিশুরা কি জন্মগত তাদের ক্ষমতা আছে ভাষা শেখার জন্য? না ভাইয়া, না। নাই। তাহলে ভাষা শেখার এই প্রক্রিয়াটা হ্যাবিট ফরমেশনের মাধ্যমে হয়। এখন এখানে আমরা কয়েকটা ধাপ পাবো। হ্যাবিট ফরমেশন এই অভ্যাস গঠনের ক্ষেত্রে আমাদের কয়েকটা ধাপ দেখতে হবে। রিপিটেশন, রেইনফোর্সমেন্ট, পানিশমেন্ট। কয়টা? 3টা। অভ্যাস গঠনের ক্ষেত্রে এই 3টা কাজে লাগবে। রিপিটেশন, কারণ পুনরাবৃত্তি। শিশু, ধরো একটা শিশু প্রথমে মা বলতে শিখে, মা। যখন সে সঠিকভাবে বলে তখন সে কি হয়? মা শব্দটা যখন শিশুটা একবার বলবে বা বারবার বলবে, তখন তার মা তাকে প্রশংসা করবে। বা শিশু যখন বাবা বলবে তখন তার পিতা তাকে কি করবে? বাহবা দিবে। তাহলে শিশুটা এইটা থেকে কি করবে? বারবার বলার চেষ্টা করবে না? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে রিপিটেশন। রেইনফোর্সমেন্ট কোনটা? ওই যে বারবার বললো তাকে কি করা। যখন ধরো তুমি শিশুটি তার পিতাকে পিতা বললো, তখন পিতা তাকে একটা চকলেট দিল। তখন সে বলল যে শিশুটি মনে করতেছে সে বা তার এই মেমোরির ভিতরে এই তথ্যটা যাচ্ছে যে কি, যে এটা ডাকলে হয়তো বা সে বারবার আমি কি করব? চকলেটটা চকলেট পাবো। পাবো। এটা পুরস্কার। এখন এইটা থেকে আরেকটা উদাহরণ দেওয়া যায়। ধরো
তার পিতাকে না বলে সামনে একটা মানুষ আছে, হঠাৎ করে তখন তাকে পিতা বা আব্বা বলে ডাকলো, তখন তাকে কি করা হবে? তাকে উম ধমক দেওয়া হবে বা তাকে এটা সংশোধন করে দেওয়া হবে যে না, সে তোমার পিতা নয়। এইটা হইতেছে কি? পানিশমেন্ট। এটা কি? পানিশমেন্ট। পানিশমেন্ট। ক্লিয়ার এখন? তাহলে হ্যাবিট ফরমেশনের মাধ্যমে আমরা কয়টা প্রক্রিয়া শিখলাম? ৩টা। রিপিটেশন, হুম। রেইনফোর্সমেন্ট, আরেকটা কি? পানিশমেন্ট। এখন আমরা চলে যাই স্টিমুলাস এবং রেসপন্স। রেসপন্স প্রতিক্রিয়া, এটা হলো উচ্চারণ বা আচরণের ফলাফল। আচরণ, রেসপন্স আমরা সাধারণত আচরণের ফলাফলই ধরবো, উচ্চারণ হলো পরের কথা। যে উচ্চারণ বা ঘটনার কারণে প্রতিক্রিয়া দেখা দেয় তাকে স্টিমুলাস বলা হয়। যে ঘটনা তুমি, আমরা কুকুরের পরীক্ষায় দেখলাম যে কুকুরকে ভাত দেওয়া হলো, কুকুর সে ভাত দেখে কি অটোমেটিক তার মুখ দিয়ে কি বের হইলো? লালা। লালা বের হইলো। তাহলে এইটা হইতেছে, আমি তাকে ভাত দিলাম, সে খুশি হইলো, স্টিমুলাস। ভাত দেওয়ার সাথে সাথে সে না খাইয়েই লালা বের করলো, এটা তার একটা প্রতিক্রিয়া। তাহলে এখানে ঘটনা, আচরণ বা ঘটনাটা হইতেছে কি, সরি, ঘটনাটা হইতেছে কি স্টিমুলাস, এবং ওইটার পরবর্তীতে যখন ফলাফলটা বের হবে, আচরণের পরে যখন আচরণটা ফলাফল বের হবে, সেটাকে বলা হবে কি? রেসপন্স। স্টিমুলাস বিভিন্ন ধরনের হতে পারে, ফিজিক্যালি প্রেজেন্ট, ভার্বাল, ইন্টারনাল। কয়টা? 3টা। ফিজিক্যালি শারীরিকভাবে হতে পারে, বারবার মৌখিকভাবে হতে পারে, কারণ কোনো কথার মাধ্যমেও এটা প্রকাশ করা যায়। আবার ইন্টারনাল কি, অভ্যন্তরীণ, অর্থাৎ চিন্তা অনুভূতির মাধ্যমেও এই স্টিমুলাস প্রকাশ করা যায়, উদ্দীপনাটা। যেমন ফিজিক্যালি প্রেজেন্ট কিভাবে? বাচ্চা আগুন দেখে, কি করে? হাত ছুঁড়ে ফেলে। তাহলে এখানে আগুনটা কি স্টিমুলাস, আর দেখার সাথে সাথে যখন প্রতিক্রিয়া হইলো, মানে হাত ছড়াই নিল, সেটা কি? রেসপন্স। তাহলে এটা কি ফিজিক্যালি ভাবে হয়েছে? জি। আচ্ছা, তাহলে ভার্বাল কোনটা? শিক্ষক বলল গিভ মি ইউর বুক, শি গিভ মি ইউর বুক, তার মানে কি মুখে বলছে, তখন শিক্ষার্থী সেটা শুনে তাকে বইটা দিল। তাহলে এখানে কথা বলাটা হইতেছে স্টিমুলাস, অর্থাৎ টিচার যখন বলল, কথা বলাটা স্টিমুলাস, এবং যখন বইটা শিক্ষার্থী দিল, তার মানে বইটা দেওয়া, সে প্রতিক্রিয়া দেখাইলো, এটা হবে কি? রেসপন্স। রেসপন্স। তারপর হইতেছে কি ইটারনাল স্টিমুলাস, অভ্যন্তরীণ বা চিন্তা অনুভূতির মাধ্যমে যে উদ্দীপনাটা দেখা হয়। যেমন কেউ ক্ষুধার অনুভূতি যদি অনুভব করে, তখন সে কি চায়? খাবার চায় বা খাবার খাবে। এটি তো একটা অনুভূতি না? যখন ক্ষুধা লাগে তখন আমরা কি করি? তুমি যদি বলো যে আমার ক্ষুধা লাগছে, তখন একজন বলে তুই সোজা হয়ে থাক, তাহলেই ক্ষুধা হয় নিবারণ হয়ে যাবে। কিন্তু অথবা কেউ হয় কি, মানে এটা মানে হাসির ছলে বলে, ক্ষুধা লাগলে দেখবা কেউ একদম কুচিমুচি হয়ে আছে, বা বাসায় গিয়ে তার আম্মাকে জোরে জোরে ডাকতেছে, খাবার দাও, খাবার দাও। তার এই অনুভূতিটা কোথা থেকে আসতেছে? ক্ষুধার অনুভূতিটা ভিতর থেকে আসতেছে না? হ্যাঁ। তাহলে ক্ষুধার অনুভূতিটা স্টিমুলাস, আর যখন তুমি খাওয়াটা হলো কি প্রতিক্রিয়া হিসেবে রেসপন্স। রেসপন্স। তাহলে কি আমাদের স্টিমুলাস রেসপন্স ক্লিয়ার? জি ভাইয়া। তারপর হইতেছে রেইনফোর্সমেন্ট আর রিপিটেশন। রেইনফোর্সমেন্ট তোমরা তো একটু আগে দেখেও আসলা, কি বলতো? ওই যে পুরস্কার দেয় যে। হ্যাঁ, অর্থাৎ যখন শিশু ক্ষুধার, যখন আমি আরেকটা উদাহরণ দিই, ধরো শিশু ক্ষুধার অনুভব করলো, এবং সে কি চাইলো? খাবার চাইলো। তখন যেমন সে চাইলো কি দুধ, বলতেছে যে ওয়ান্ট মিল্ক, দুধ চাই, তখন বাবা মা বা মা তাকে দুধ খাওয়াবে। এখানে দেখো, অনুভবটা করা হইতেছে কি স্টিমুলাস, এবং দেওয়াটা হইতেছে কি রেস- রেসপন্স। এখন এই ক্ষুধার অনুভূতি হইলেই তখন মা তাকে কি করবে? খাবার দিবে। তাহলে এখানে দেখো, এটা পুনরাবৃত্তি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর রিপিটেশন, বারবার পুনরাবৃত্তি করা, আর রেইনফোর্সমেন্ট কি যেন বলছি, যদি কোনো শিশু ভুল শব্দ বা বাক্য বলে থাকে, তখন তাকে কি করা হবে? পানিশমেন্ট দেওয়া হয়। পানিশমেন্ট দেওয়া হবে। রেইনফোর্সমেন্ট পানিশমেন্টের মাধ্যমে প্রশংসা করা হয়, কারণ তুমি যখন বারবার প্রশংসা করবা, প্রশংসা করতে 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 হঠাৎ করে সে একটা ওই শব্দটা অন্য ক্ষেত্রে বলে ফেলবে, তখন তাকে কি করা হবে? পানিশমেন্ট স্বরূপ তাকে অবহেলা করা যাবে না, বরং সংশোধন করে দিতে হবে। তাহলে কি হবে? সংশোধন করে দিলে তাহলে সে আর ভুলটা করবে না। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি কি, রেইনফোর্সমেন্ট এবং রিপিটেশন একটা শিশুর ভাষা শেখার ক্ষেত্রে তারা একসাথে কাজ করে। হয়েছে?
জি ভাইয়া। তারপর হইতেছে এনভায়রনমেন্ট অর সারাউন্ডিং। আবার ব্রেকেটে লিখে দিছি নট ইনেট অ্যাবিলিটি। নট ইনেট অ্যাবিলিটি মানে কি? জন্মগতভাবে নয়। তার মানে শিশু ভাষা শিখে পরিবেশ এবং চারপাশ থেকে। বিহেভিয়ারিজম এর দৃষ্টিকোণ থেকে ভাষা শেখার ক্ষেত্রে শিশু জন্মগত ক্ষমতা নয়, বরং এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ এবং আশেপাশের মানুষের ক্ষেত্রে ভাষা শেখার ক্ষেত্রে চারপাশ, পরিবেশ অথবা চারপাশ, এটি হইতেছে তার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিশু যে পরিবেশে থাকে সেই পরিবেশে ভাষা, শব্দ, আচরণ এবং সামাজিক লেনদেন শিশুর ভাষা শেখার ক্ষমতাটাকে গঠন করে। শিশু প্রতিদিন তার পরিবার, বন্ধু-বান্ধব, শিক্ষক এবং চারপাশের মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন শব্দ শিখে, বাক্য শিখে, আচরণ শিখে। উদাহরণ দেই, যদি শিশু একটা বাংলাভাষী মানে বাংলাদেশের পরিবারের মধ্যে বড় হয়, তাহলে সে বাংলা শব্দ এবং বাক্যগুলোর সঙ্গে পরিচিত হবে এবং আস্তে আস্তে সেগুলো কি করবে? ব্যবহার করতে শিখবে। অন্যদিকে যদি ইংরেজি পরিবেশে একটা শিশু বড় হয়, তাহলে সে কি করবে? ইংরেজি ভাষা শিখবে, ইংরেজি বাক্য শিখবে, ইংরেজি সংস্কৃতিতে কি শিখবে? আচরণ শিখবে। শিখবে কিনা? তাহলে সে কি এই যে একজন শিশু যে বাংলাদেশে জন্মগ্রহণ করলো, সে বাংলা শিখলো, বাংলা বা আচরণ শিখলো, এটা কি ওই জন্মগ্রহণ করার আগেই শিখে আসছে? জি না। তাহলে তো আসার আশেপাশের পরে পরিবেশ থেকে। শিখতে হয়েছে। সর্বশেষ মিনিং, অর্থ। বিহেভিয়ারিস্ট এর মতে ভাষা শেখার সময় কোনো শব্দের অর্থ জানা প্রধান নয়। তার মানে এখানে একটা শিশু একটা শব্দ বলবে, ওই শব্দের যে একটা অর্থ তারা অর্থটা তাদের জানতে হবে এমন না কিন্তু। কারণ তারা অনেক শব্দ রিপিট করে। তার মানে কি, আমি একটা শব্দ বলতেছি এটার অর্থ আমি জানি। এখন তারা শুনলো, শোনার পরে তারা এটা বারবার বলার চেষ্টা করবে। এখন তারা কি এটার অর্থ জানে? জি না। অর্থাৎ শিশু ভাষা শেখার সময় সেই শব্দগুলো শিখে যা তার চারপাশের মানুষরা ব্যবহার করে, সেটা শিশুরা ওই শব্দের অর্থ জানুক বা না জানুক। শিশুর মূল লক্ষ্য হইল শব্দ বা বাক্য ব্যবহার করে সঠিক প্রতিক্রিয়া তৈরি করা, অর্থাৎ পরিবেশের সাথে মিলিয়ে আচরণ শেখা। উদাহরণ, যদি শিশুর বাবা মা চারপাশে আশেপাশের মানুষের বারবার করা এই মিল্ক শব্দটা ব্যবহার করে, দেখো শিশুর বাবা মা এবং চারপাশের মানুষ বারবার কি করতেছে? মিল্ক এই শব্দটা বারবার ব্যবহার করতেছে। তখন শিশু শব্দটা শিখলো এবং বলল মিল্ক। তার মানে কি, এই মিল্ক যে বললো শিশুটা, সে কি জানে মিল্ক মানে দুধ? তার মানে মা আমাকে খাবার দিবে? জানে? না। জানে না। কিন্তু এটা মা বুঝতে পারতেছে যে শিশু শব্দটা মিল্ক বলছে, তার মানে হয়তোবা সে দুধ খেতে চায়। কিন্তু শিশু এই শব্দের অর্থ জানে না। তাহলে শিখছে কোথা থেকে? ওই যে তার পিতামাতা চারপাশে মানুষের সাথে কথা বলতেছিল। আবার দেখো, ইংরেজি ভাষী পরিবেশে থাকা শিশু একটা শব্দ শুনতে পায়, সিট ডাউন। সিট ডাউন শব্দটা পরে সেই একই বাক্য ব্যবহার করে তারা বসে যায়। শিশু প্রথমে শব্দের সঠিক অর্থ না জেনেও পরিবেশের উদ্দীপনা বা প্রতিক্রিয়ার মাধ্যমে সেটা শিখে। কারণ ওই যে দেখতেছে টিচার বলতেছে সিট ডাউন, শিশু দেখতেছে টিচার বলতেছে সিট ডাউন, ছাত্রছাত্রীরা বসে গেতেছে। এখন এইটা সে কি করলো? শিখলো। এখন সিট ডাউন মানে বসে যাওয়া, এটা কি সে জানে? না। সে বারবার বললো সিট ডাউন, সিট ডাউন, সে বলতেই আছে। অর্থাৎ শব্দের অর্থ জানুক বা না জানুক, এইটা মিনিং বা বিহেভিয়ারিজম থিওরির ক্ষেত্রে মিনিংটা প্রাধান্য নয়। তারপর শেষ হইতেছে কি? সর্বশেষ অ্যানালজি। অ্যানালজি, তুলনা বা সমজাতীয়তা। শিশুরা যা শুনে তা বিশ্লেষণ করে না, তারা একই ধরনের কাঠামো মুখস্থ করে, তারা অনুরূপ আরেকটা কাঠামো তৈরি করে। যেমন আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি খেলি। এখন এটা তো বাংলায় বললাম, ইংরেজিতে হবে কিভাবে বলো তো? আই ইট, আই গো, আই রিড, আই প্লে। আরেকটা পড়াইছিলাম না, ওই যে হি এর পরে am ব্যবহার করছিল, মনে আছে? আই গো, হি গো, এরকম। আয়ের পরে কি হয়? আই অ্যাম। আই এম। এইটা কাঠামোরা কি করছে? তারা মুখস্থ করলো যে এম, আয়ের পরে এম হয়। এখন তারা বলল হি এম, দে এম। তারা এই যে কাঠামো মুখস্থ করছে, একটা কাঠামো মুখস্থ করছে আই এম। এখন আই সাবজেক্ট, সাবজেক্টের পরে এম ব্যবহার হয়েছে। এখন তারা এই কাঠামো মুখস্থ করে অনুরূপ আর একটা তৈরি করলো, আই এম, হি এম, দে এম। এখন কাঠামো মুখস্থ করছে, সঠিক খবর বলুক, এটা কিন্তু তাদের কোনো দরকার না। জানা দরকার আছে?